গুড আফটারনুন, কেমন আছে সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ফেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তো যাই হোক, দেখো এখন শিল আর নোড়া নিয়ে বসে পড়েছি লবণ আর লঙ্কা বাটতে। ফার্স্ট প্রেগনেন্সিতে যে কত বেটেছি কত খেয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু সেকেন্ড প্রেগনেন্সিতে একটু সেইভাবে খেতে ইচ্ছা করে না, টকের প্রতি সেই আগ্রহটা নেই। আর মিষ্টির প্রতি তো নেই, কিন্তু টক ঝালটাই বেশি ভালো লাগে খেতে মিষ্টির থেকে। একটা মিষ্টি যদি আমি জোর করে খেয়েও নিই, কখনো যদি কোনো চকলেট কিংবা ক্যাডবেরি আমার মেয়ে যদি নিয়ে এসে আমাকে দেয়ও, আর সেটা যদি আমি খেয়েও নিই, কতক্ষণ যে আমার গা পাকাবে তার আর ঠিক নেই। কিন্তু প্রথম প্রেগনেন্সির বেলাতে না আমার প্রচণ্ড মিষ্টি খেতে ভালো লাগতো। তো যাই হোক, টকটাও ভালো লাগতো, টক ঝালটাও ভালো লাগতো, মিষ্টিটাও ভালো লাগতো। আর এইবার ক্ষেত্রে দেখছি মিষ্টিটা তো ভালো লাগেই না একদমই, আর টক ঝালটা চলো মোটামুটি একরকম লাগে। তো এখন এই সময় একটু শিল নোড়াতে কিন্তু মশলা করাটা একটু সমস্যা। আর আমার বেবি বামটা আর কি নর্মালি এখন বেশ ভালোই বোঝা যাচ্ছে, ভালোই হয়ে গেছে। সবাই একটা কথাই বলছে যে এত তাড়াতাড়ি এতটা বেবি বাম বোঝা যায় না, কিন্তু আমার স্পেশালি আর কি একটু বোঝা যাচ্ছে। তো আমাদের কাছে প্রচুর আমড়া ছিল, জানো তো তোমরা, এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। তো সেই আমড়াগুলোর মধ্যে বাবা আজকে আবার কিছু আমড়া পেরেছে। তো এর আগের দিন একটুখানি দুটো আমরা ছ্যাঁচা করে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছে। তো আজকে ভাবলাম একটু বেশি করে বানাই, সবাই মিলে একসাথে খাবো। আমার মেয়ে একটুখানি খেয়ে, অনেক ছোটো বাচ্চারা দেখবে টক খেতে ভালোবাসে, আমার মেয়ে আবার বেশি টক খেতে পারে না। আমরা ছোটোবেলায় প্রচুর লেবু, কাঁচা আম, এমনকি আমড়া গাছের যে ডান্ডাগুলো হয় না, ডান্ডা পাতা সমেত, ওইগুলো পর্যন্ত চিবি 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 খেয়েছি। টক টক লাগতো যখন আমড়া থাকতো না। আর এখনকার বাচ্চারা দেখে অতটা টকের প্রতি খুব একটা বেশি যে আসক্ত তেমন কিন্তু না। তো আমড়াগুলোতে হালকা হালকা আঁটি হয়েছে, একটু ছেঁচে ছেঁচে নিচ্ছি, চুষে চুষে খেতে কিন্তু দারুণ লাগবে। অনেকটাই বেশি করে কেটেছি। শুকনো লঙ্কা আর লবণটাকে আগে থেকে গুঁড়িয়ে নিয়েছি। এবার আমড়াগুলোকে ছেঁচবো ভালো করে, একটু কাসুন্দি, তারপরে একটু লেবু পাতা, ধনে পাতাটা অবশ্য নেই, এইগুলো দিয়ে মাখা করলে কিন্তু দারুণ লাগবে খেতে। গরমও প্রচণ্ড পরিমাণে পড়েছে। আমি জানি না যে এমন কেউ বলে না যে আমাদের এই দিকে গরম পড়েনি, প্রত্যেকের মুখে একটাই কথা, ভীষণ গরম পড়েছে। শ্বশুরবাড়িতে ফোন করছি গরম পড়েছে, বহরমপুরে দিদিকে ফোন করছি, দিদিও তাই বলছে গরম পড়েছে। এখানে তো গরম পড়েছে, সেটা তো আমার আর বলার কিছু নাই। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে একটু কমেন্টে আমাকে জানিও। তো দেখো, বেশ কাসুন্দি টাসুন্দি দিয়ে বেশ ভালো করে মেখেছি, আর খেতেও ভালো লাগছে। আমি জানি না কার কার দেখে জিভে জল আসছে, আমার তো এখন এডিট করতে গিয়ে জিভে জল চলে আসছে। তো এখানে দেখো ভাগাভাগি করে নিলাম। ছোটো বাটিটা তিথাকে বললাম যে মামিকে দিয়ে আয়, আর বড়ো বাটিতে যেটা আছে আমি খুব একটু বেশি খাবো না, আমি একটুখানি খাবো আর মায়ের জন্য একটু রাখবো। বাবা, যাই হোক, আমার মেয়ের আবার এদিকে ভাতের খিদে পেয়ে গেছে। আর আজকে হচ্ছে নিরামিষ রান্নাবান্না হয়েছে। এটা হচ্ছে শনিবারের ব্লগ। তো শনিবারের দিনকে আমাদের পনির দিয়ে, পটল আলু দিয়ে একটা সবজি হয়েছিল, তার সাথে বড়া ভাজা, আর একটা কি হয়েছিল যাই হোক সেটা আমার মনে নেই। বড়া ভাজা, পনিরের সবজি, আর একটা কি হয়েছিল। তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু। আর আমিও খেতে বসে গেছি, মেয়ে বসার পরে খানিকটা পরে আর কি আমি বসে পড়েছি। তো ডালের বড়া কিন্তু খেতে ভালোই লাগে যদি তার মধ্যে একটু পেঁয়াজ দেয়া যায় আর একটু ঝাল ঝাল করে করা যায়। তো আজকে তো শনিবার, সেই জন্য আর কি পেঁয়াজটা দেয়নি, তবুও খারাপ লাগছে না, কালো জিরে দিয়ে করেছে তো বেশ ভালোই লাগছে। দুপুরে ভাত টাত খেয়ে একটুখানি রেস্ট করব, খানিকটা হাঁটাচলা করি, একটু এদিক ওদিক ঘুরে টুরে বেড়াই, তারপরে আর কি একটু শুই। আর আমাদের যে গোলাপ গাছটা ছিল সেই গোলাপ গাছে দেখো আজকেই দুটো গোলাপ ফুটেছে, এদিকে একটা কুড়ি মতো হয়ে আছে, এটাও ফুটবে। আর এই গোলাপটা কেন মরা মরা হয়ে গেল আমি বুঝতে পারলাম না। তো বেশ ভালো লাগছে গোলাপগুলো দেখতে। গাছে ফুল ফুটলে, কষ্ট করে গাছ লাগানোর পরে যখন দেখবে সেই গাছে ফুল কিংবা ফল হয়, তখন কি পরিমাণ আনন্দ লাগে না, বলে বোঝানোর মতো না। তো এখন হচ্ছে আমাদের আমাদের দিকনগরের মধ্যেই অনেক পুরনো, সম্ভবত এবার মনে হয় 57 না 58 বছর হবে কমপ্লিট। 7 দিনব্যাপী একটা কীর্তন হয়, তারই আজকে হচ্ছে ভোরবেলাতে অধিবাস হবে। তো সেটা নিয়েই একটা বেরিয়েছে আর কি, যাই হোক কী বলে আমি ভুলে গেছি, অধিবাস হবে। তো সেই জন্যই প্রচুর মানুষ বেরিয়েছে। আর এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখো, এদেরকে জল, শরবত, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে এদেরকে দান করবে বলে। কারণ অনেকটা বাজার থেকে এরা পরিক্রমা করছে, মোটামুটি 3-4 কিলোমিটার পরিক্রমা হচ্ছে আর কি। তো এখানে অনেকে রাধাকৃষ্ণ সেজেছে, প্লাস নাচছে, তার সাথে ঠাকুর তো আছেই। যাই হোক, সামনের দিকে লোকটা একটু কম, পিছনের দিকে তো প্রচুর প্রচুর পরিমাণে লোক আছে। আসুক, তোমাদেরকে দেখাচ্ছি।
তবে এই কীর্তনের একটা মাহাত্ম্য কী জানো তো, আমারও এই মানে ভীষণ জাগ্রত। আমার মেয়ের জন্য মানসা ছিল যে আমার মেয়ে যখন ছোট ছিল, মানে যাই হোক আমি ভীষণই ভয় পেতাম প্রেগনেন্সিতে, তো তার জন্য আমি বলেছিলাম যে আমার মেয়ে যদি ভালোভাবে হয় তাহলে আমিও কীর্তনের সময় বাতাসা ছিটাবো। তখন আমার মেয়ে 8.5 কেজি ওজন ছিল যখন আমি কীর্তনে বাতাসাটা ছিটাই। তো ওর ওজনে আমি বাতাসা দেবো বলেছিলাম, ওর 8 কেজি ওজন হয়েছিল, তো আমি 8.5 কেজি বাতাসা ছিটিয়েছিলাম। এরকম শুধুমাত্র আমি বলে না, প্রচুর মানুষ আছে, মানে যেদিনকে আর কি হরিনাম সংকীর্তনটা শেষ হয় 4 দিনের দিন, দিয়ে লীলা কীর্তন হয় 3 দিন, আর দিন রাত 24 ঘন্টা কোনো সময় কীর্তনের মানে মানে আসরটা যেটা থাকে সেটা কিন্তু বন্ধ যায় না, মানে ফাঁকা থাকে না, একদম হয়েই যাবে পরপর 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 পরপর, মানে তোমার কন্টিনিউ একটা পালা ছাড়বে, একদল উঠবে, আবার একজন উঠবে, আবার একজন ছাড়বে। তো দেখে বুঝতেই পারলে কতটা পরিমাণে ভিড় হয়। আর যেদিন বাতাসা ছিটানো হয় সেই কথাটা তো তোমাদেরকে যদি বলি, আমরা যখন ছোটো ছিলাম না, ঠাকমার সাথে গিয়ে এক একজন 5 কেজি 7 কেজি 8 কেজি করে এক ব্যাগ করে বাতাসা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতাম। তার মানে ভাবো কত বাতাসা ছিটানো হয়। অনেকের তো বাচ্চারা বড় বড় হয়ে যায়, 15-20 কেজি ওজনেও তারা বাতাসা ছিটায়। এরকমভাবে আর কি, মানে বস্তায় করে করে সব নিয়ে আসে আর বস্তায় করে করে ছিটায়, সে যে কত বস্তা, মানে বলার কোনো মানে ভাষাই নেই। তো আবার মেয়ে এখানে আমার বাবার কাছে বসে আছে, বাবা দোকানদারি করছে আর মেয়ে তার সাথে কিছু খেলনাপাতি বানাচ্ছে। আমি বললাম এখানেই বসে বসে বানা, এদিক ওদিক আর কোথায় যাবি। তো আমার বাবার রিসেন্ট একটা কালী ঠাকুরের অর্ডার পেয়েছে। বাবার যেহেতু এখন একটু চোখের সমস্যা হয়েছে, বাবা না চোখটা দিতে পারে না, মানে চোখের একটু অসুবিধা হয়, ব্যাকাটেরা হয়ে যায়। তো সেই জন্য যখন দাদা বাড়িতে থাকে না, তখন আমার এই ভাইটাই আর কি চোখ দিয়ে দেয়। ও কিন্তু খুব সুন্দর চোখ দিতে পারে, আর দাদা বাড়িতে থাকলে দাদাই দেয়। তো যাই হোক, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। তো মা গরম দুধ দিয়েছে, আর বাবা দেখো দুধটা মানে গরম হয়ে আছে বলে আমাকে বলছে দে আমি ঠান্ডা করে দিই। তো গ্লাসে ঢালাপুরা করে দেখো ঠান্ডা করে দিচ্ছে। বাবারা সত্যি মেয়েদেরকে ভালোবাসে, তবে মেয়েদেরকে ভালোবাসে এই কথাটা বললে একদমই ভুল হবে। কিছু কিছু মানে শ্বশুর আছে যারা ছেলের বউকেও খুব ভালোবাসে। তো আমার বাবারই একটা ঘটনা তোমাদেরকে বলি। তো তার আগে এখানে দেখিয়ে দিই, কালকে 3টে ফুল দেখিয়েছিলাম, আজকে এটা পরের দিন সকালের ভিডিও। এখানে দেখো 4টে ফুলই কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে, আর 4খানা ফুলই দেখতে কি ভালো লাগছে। তো আমার বাবা একটা দাড়িপাল্লা বানিয়ে দিয়েছে আমার মেয়ের জন্য, আর এটা বানিয়ে দেওয়ার পরে আমার বাবাকে আমি কতদিন পরে এত হাসি খুশি দেখলাম, দেখো। ওরে হাসি, বাবা তো সেই হাসি। দাদু তো কোলগেট ফ্রি হাসি রে। দে এবার পয়সা দে, বাবা তো সেই হাসি। দাদু দোকানদার খরিদ্দার। আইসক্রিমের দুটো বাটি দিয়ে এত সুন্দর দাড়িপাল্লা হয়েছে, মানে ওজন করাও যাচ্ছে, সেটা দেখে মানে বাবাও মনে হচ্ছে না আমার মেয়ের মতো ছোট হয়ে গেছে, দেখে বুঝতেই পারলে। তো এখন বৌদির চুলগুলো কেটে দিচ্ছি, ওর চুলগুলো অনেকটাই লম্বা হয়ে গেছে কিন্তু ডগার দিকে একদমই লিকলিকে টাইপের হয়ে গেছে। ওই জন্য হালকা করে মাঝে মধ্যে কিন্তু 3-4 মাস পর পর ডগাটা একটুখানি করে ছেটে দিলে না চুলটার গ্রোথটা আরও বেশি ভালো হয়, কারণ ডগার দিকটা একদম ফেটে ফেটে যায়। আর ওর ইচ্ছা ছিল একটুখানি লক্স কাটবে, তো মাথাটা তেল দেওয়া ছিল, আমি বললাম যে শ্যাম্পু করে এসে কাটলে বেশি ভালো হতো, তো বললো না এমনিই কেটে দাও। তো যাই হোক, শ্যাম্পু করে আর কাটলাম না, এমনিই কেটে দিলাম। তেল দিলে একটু কাটতে সমস্যা হয়, কাঁচিতে বেঁধে বেঁধে যায়, কিন্তু শ্যাম্পু করা চুলটা আরও বেশি ভালো হয়। তো এই যে বাবার কথা বলছিলাম না, যে অনেকেই বলে যে সব শ্বশুররা নাকি বাবা হতে পারে না, আমার বাবার বেলাতে এটা পুরোপুরি একদমই ব্যতিক্রম একটা ব্যাপার। আমার বাবা আমার বৌদিকে এত ভালোবাসে, মানে মানে আমাদের ঠিক যতটা ভালোবাসে ততটাই আমার বৌদিকে ভালোবাসে। তো বৌদি তো এগুলো কিন্তু আমার বলা কথা না, এগুলো বৌদি আমাকে বলে যে বাবা কোনো কিছু আমাকে না দিয়ে খায় না, যেটা খায় বাচ্চা মানুষের মতো কিনে দেয়। এমনকি আমাদের বাড়ির কাছে ফুচকার দোকান, রাস্তা দিয়ে যদি ফুচকার গাড়ি যায় তাও বাবা ডেকে নিয়ে আসে বাড়িতে যে খাবে বলে, এরকম একটা ব্যাপার।
আর কোনো কিছু যদি একটা রাস্তাতে একটা কোনো কিছু কেনে, একটা মানে আপেলও যদি কেনে, তাও অর্ধেকটা না দিয়ে খায় না, মানে এতটা আর কি ভালোবাসে আর কি বৌদিকে। তো মাঝে মাঝে সেই সব কথাগুলো যখন বলে বৌদি, শুনেও খুব ভালো লাগে, সত্যি কথা শুনতেও ভীষণ ভালো লাগে। তো মা দেখো এখানে মাছের ঝোল আর শাক ভাজা করছে। তো আজকে সকাল মানে দুপুরে আর কি এটাই রান্না হয়েছে আমাদের, কলমির শাক ভাজা, আর তার সাথে তোমার রুই মাছ জ্যান্ত পোনা মাছের ঝোল হয়েছে, আর গরম ধোয়া ওঠা ভাত, দেখতেই পাচ্ছ। আর কলমির শাক তো আমার ভীষণই প্রিয়, যে কোনো শাক পাতাই খেতে আমি খুবই ভালোবাসি আগাগোড়ায়। এই গরমের সময় যখনই বাপের বাড়িতে আসি না কেন, যখনই বললে কথাটা ভুল হবে, এই সময়টা, আর গরমও পড়েছে প্রচণ্ড, আর আমাদের দোতলায় ঘর তো এত পরিমাণে গরম হয় বলার মতো। স্নান করে পুজো করবে হচ্ছে তিধা, এটা হচ্ছে আমার মায়ের পুজোর বাসনগুলো প্রত্যেক দিন এই সিঁড়িটা দিয়ে তো আমাদের ওঠানামা কিছু হয় না, তিনতলায় ওঠার সিঁড়িটা, তো ওই জন্য এখানেই, এটা হচ্ছে একটা বালতি ছোট, আর আজকে পুজো করবে তিধা। সকালে ঘুম থেকে উঠেই মার প্রথম কাজ হচ্ছে ঠাকুর ঘরের বাসনগুলোকে বের করে মেজে ধুয়ে এখানে পরিষ্কার করতে দেবে। নিন ম্যাডাম। আরে দেখেন দিদুন ফুল তুলে রেখেছে, এখান থেকে একটা ফুল রোদে দিয়ে দিস, একটা সাদা ফুল আর একটা জবা ফুল রোদে দিয়ে দিস স্কুলে প্রজেক্টের জন্য, ঠিক আছে? যদি 2 রকমের থাকে 2 রকমের 2টো দিস, যদি 3 রকমের থাকে 3 রকমের 3টে দিস।